সান নামের এই ছেলেটাকে দেখিয়ে গল্পের শুরু। জীবনের প্রতি তার বিন্দুমাত্র মায় নেই। একাকিত্ব আর যন্ত্রণার ভারে শেষমেশ ঠিক করে এবার সে মরেই যাবে। মরার দিন হিসেবে বেছে নেয় তার জন্মদিনকে। সে যখন আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বাড়িওয়ালার ভাড়ার টাকার জন্য চিল্লাচিল্লি শুরু করে দেয়। মানে বুঝুন অবস্থা, মরার আগেও ভাড়ার জন্য প্রেশার। এই ঘটনা সানের মরে যাওয়ার ইচ্ছাটাকে যেন আরো পাকাপোক্ত করে দেয়। সে আর দেরি না করে বেশ কিছু ঘুমের ওষুধ গিলে ফেলে। ধীরে ধীরে তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে থাকে। শরীর অবশ হয়ে সে ধপাস করে মেঝেতে পড়ে যায়। ঠিক শেষ মুহূর্তে সেই বাড়িওয়ালা এসে হাজির হয় আর তাকে বাঁচিয়ে দেয়। এটা ছিল সানের ষষ্ঠবারের মতো ব্যর্থ আত্মহত্যার চেষ্টা। বেচারা নাচরবান্দা। সপ্তমবারের মতো সে সোজা গিয়ে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু এবার সে গিয়ে পড়ে একদম উদ্ধারকারী দলের কোলের ওপর। মানে সোজা কথা, উপরওয়ালাও চায় না সে এখনই মরে যাক। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে দেখে এক অদ্ভুত দৃশ্য। ওয়ার্ডের সবাই তার দিকে কেমন যেন বড় বড় চোখে তাকিয়ে আছে। সে একটু বিভ্রান্ত হয়ে মাথা ঘোরাতেই দেখে তার ঠিক পাশেই এক লোক মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সান খুব ভদ্রভাবে সেই লোকটাকে বলে হাসপাতালে ধূমপান নিষেধ, কিন্তু সেই লোক তো তাকে পাত্তাই দেয় না, বরং আরো আয়েস করে ধোয়ার রিং বানাতে থাকে। সান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই এক নার্স এসে তার হাত থপ করে ধরে ফেলে। আশ্চর্যের বিষয় হলো, নার্স কিন্তু সেই লোকটার হাত ধরেনি, ধরেছে সানের হাত, আর সানের হাত থেকেই সিগারেটটা কেড়ে নেয়। সান তো পুরো ভেবা জায়গা খেয়ে যায়। সিগারেটটা তার হাতে লুকিয়ে ভাবে সে তো খায়নি। যাই হোক, তার এই উল্টাপাল্টা আচরণ আর তার শূন্যে কথা বলা দেখে নার্স ধরে নেয় তার নির্ঘাত মাথায় সমস্যা হয়েছে। ব্যাস, সোজা তাকে রেফার করে দেওয়া হয় মানসিক রোগীদের বিভাগে। যাওয়ার পথে সান সেই লোকটাকে দেখে বলে, আপনি কি আমাদের সাথে যাবেন? এরপর ডাক্তার যখন তাকে কাউন্সিলিং এ জিজ্ঞেস করে কেন সে আত্মহত্যা করতে চেয়েছিল, সান সোজা সাপটা উত্তর দেয় তার বেঁচে থাকার আর কোনো আশা বা কারণ নেই। ঠিক তখনই সে এক মহিলার কান্নার শব্দ শুনতে পায়। এদিক ওদিক তাকিয়ে সান দেখে ডাক্তারের ক্যাবিনেটের ভেতর লুকিয়ে এক বয়স্ক মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সান অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি ওনাকে ক্যাবিনেটের ভেতর আটকে রেখেছেন কেন? ডাক্তার তো আকাশ থেকে পড়ে, তার ক্যাবিনেটে ফাইলপত্র ছাড়া কিচ্ছু নেই। সেভাবে সান তাকে অপমান করছে। সানু রেগে মেগে ডাক্তারকে গালিগালাজ শুরু করে দেয়। ব্যাস, আর কোনো পরীক্ষার দরকার হলো না। ডাক্তার নিশ্চিত হয়ে যায় সে নির্ঘাত পাগল। তাকে মানসিক রোগী হিসেবে হসপিটালে ভর্তি করে নেওয়া হয়। সেদিন রাতে সানের হঠাৎ বাথরুমে যাওয়ার দরকার হয়। করিডোর দিয়ে যাওয়ার সময় দেখে দাদার বয়সে এক বৃদ্ধ বসে আছে। বুড়োটা ফু দিয়ে টেবিলের সব কাগজপত্র নিচে ফেলে দিচ্ছিল। আর নার্স যখন সেগুলো তুলতে নিচু হচ্ছে, তখন বুড়োটা সেখানে বসে খুব মনোযোগ দিয়ে, মানে বুঝতেই তো পারছেন, নার্সের দিকে তাকিয়ে আছে। সান তো অবাক। হঠাৎ সেই দাদু ঘুরে তাকায় আর সানকে দেখে ফেলে। তারপরে ঘটে যায় ভুতুরে কাণ্ড। হঠাৎ করে দাদুর মাথা বেলুনের মতো বিশাল বড় হয়ে যায়। এই দেখে সান ভয় শিউরে ওঠে। সে যখনই পালানোর চেষ্টা করে, দেখতে পায় তার সামনে সকালের সেই লোকটা আর সেই কান্না করা ওই আন্টিটাও আছে। সে বুঝতে পারে সে আসলে ভূত দেখছে। জানের ভয়ে সে দৌড়ে ওয়ার্ডে ফিরে গিয়ে ল্যাব মুড়ি দিয়ে বসে থাকে। কিন্তু একটু পর সাহস করে পেছনে ফিরতেই দেখে সেই তিনজন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা তার দিকে তাকিয়ে আছে আর দাবি করছে তারা সানের শরীরটা একটু ব্যবহার করতে চায়। মানে বুঝন ঠেলা। একে তো জীবন নিয়ে টানাটানি, তার উপর এখন ভূতের উপদ্রব। ভয়ের চোটে সান সেখানেই জ্ঞান হারায়। পরদিন সকালে ডাক্তার যখন রাউন্ডে আসে, তখন সানের ঘুম ভাঙে। সে ভেবেছিল গতকালকের সবকিছু হয়তো দুঃস্বপ্ন ছিল, কিন্তু পাশ ফিরতে সে অবাক হয়ে দেখে গতকালকে সেই তিনজনের সাথে আজ একটা ছোট্ট বাচ্চাও যোগ দিয়েছে। আর গতকালের মতোই ডাক্তার বা নার্সরা তাদের কাউকে দেখতে পাচ্ছে না, শুধু সানই দেখছে। সেই মুহূর্তে সান অবশেষে একটা থিওরি দাঁড় করায়। তার মনে হতে থাকে যারা মরিয়া হয়ে মরতে চায় তারা আসলে ভূত দেখতে পায়। তো কয়েকদিন পর সান হাসপাতাল থেকে ছাড়া পায় ঠিকই, কিন্তু সেই চারজন ভূত কি আর তাকে ছাড়ে? সান যেখানেই যায় ছায়ার মতো তার সাথে সাথে সেখানেই তারাও যেতে থাকে। বাইরের দুনিয়ার কাছে সানকে দেখাচ্ছিল এক দুর্বল জরাজীর্ণ মানুষের মতো, যে কিনা প্রায় মৃত। চারটা আত্মা কাঁধে নিয়ে ঘোরাকে চারটিখানি কথা। তার একসময়ের নির্জন বাড়িটা এখন মনে হচ্ছে যেন চার প্রজন্মের মানুষ এক ছাদের নিচে গাদাগাদি করে বাস করছে। শুধু তাই নয়, এই চারজন পালাক্রমে সানের শরীরে ভর করে তাদের জীবদ্দশার অপূর্ণ শখগুলো মেটাতে শুরু করে। সেই ধূমপায়ী লোকটা 1 বছরের সিগারেট মাত্র কয়েকদিনেই সানের শরীর ব্যবহার করে শেষ করে ফেলে। সানের ফুসফুস তো যায় অবস্থা। ওইদিকে সেই দাদু সানের শরীর দিয়ে মদ গিলতে শুরু করে। এক বসাতেই 20 বোতল শেষ করে ফেলে। আর প্রতিবার খাওয়ার পর সে শুধু বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করত। আবার পাশের বাড়ির বড় আপুকেও টেস্ট করত। বেচারা সান না চাইতো ইফটিজার হয়ে যাচ্ছে। সেই চঞ্চল বাচ্চাটা সানের শরীর ব্যবহার করে মিষ্টি আর জাঙ্ক ফুড খেতে থাকে। তার ফ্রিজ এখন স্বাস্থ্যকর খাবারের বদলে চিপস আর চকলেট দিয়ে ঠাসা। যদিও সেই আন্টি তার শরীর খুব একটা ব্যবহার করে না। শারীরিক আর মানসিক নির্যাতনের এক পর্যায়ে সান আর নিতে পারে না। সে কিছুতেই বুঝতে পারছিল না তার নিজের জীবন তো এমনিতেই খারাপ, তার উপর ওই চারটা ভূত কেন তাকেই টার্গেট করলো। সে বিরক্ত হয়ে তাদের অনেক কথা শোনাতে থাকে। তোমাদের শেষকৃত্যের অনুষ্ঠান করার মতো কেউ নেই নাকি? আমাকে এমন জ্বালাতন করছে কেন? কিন্তু ভূতগুলো ছিল একেবারে নির্লজ্জ। তারা কোনো উত্তর দেয় না,
বাড়িতে অতিরিক্ত নেগেটিভ এনার্জি থাকার কারণে সান রাতে শীতে কাঁপতে থাকে, ঠিকমতো ঘুমাতেই পারে না। এমনকি মাঝরাতে ঘুম থেকে উঠে হিটার ফুল ভলিউমে দিয়েও লাভ হয় না। ঘরের ভেতর যেন বরফের স্তর জমে থাকে, এমন একটা অবস্থা। হতাশার চরম সীমায় পৌঁছে সে এক ওঝার কাছে গিয়ে সাহায্য চায়। ওঝা তাকে একটা বুদ্ধি দেয়, ওদের মনের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করে দাও, দেখবে ওরা এমনিতেই দুনিয়া থেকে বিদায় নিবে। এই শুনে সান বাড়ি ফিরে আসে। তাদের জিজ্ঞেস করে তাদের শেষ ইচ্ছেটা কি। দাদু প্রথমে মুখ খোলে, সে চায় সান থেকে একটা নির্দিষ্ট ক্যামেরা খুঁজে পেতে সাহায্য করুক। তারপর সান আর দাদু মিলে শহরের সব ক্যামেরার দোকান তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সেই ক্যামেরাটা কোথাও পাওয়া যায় না। সান আশা করেছিল দাদু হয়তো কোনো ক্লু দিবে, তো দাদু বলে সেই ক্যামেরাটা এক বুড়ো পুলিশ অফিসারের কাছে আছে। সান রেগে মেগে জিজ্ঞেস করে কেন সে আগেই কথা বলেনি। দাদু উত্তর দেয়, যতক্ষণ জীবিতরা জিজ্ঞেস না করে মৃতরা নিজ থেকে তথ্য ফাঁস করতে পারে না। যাই হোক, তারা দুজনে সোজা থানায় যায়, কিন্তু সেই বুড়ো পুলিশ অফিসার সানকে চিনতেই পারে না এবং ক্যামেরা নেওয়ার কথা তো স্বীকারই করে না। সান ভাবে পুলিশ অফিসার হয়তো ঘুষ চায়, তাই সে রাতে কিছু উপহার নিয়ে আবার থানায় যায়। কিন্তু কপাল খারাপ, পুলিশ তখন ডিউটিতে ছিল, আর সানের হঠাৎ উপস্থিতির সুযোগে এক আসামি পালিয়ে যায়। ব্যাস, সরকারি কাছে বাধা দেওয়ার অপরাধে সানকে সোজা হাজতে ঢুকিয়ে দেওয়া হয়। সব চেষ্টা যখন ব্যর্থ মনে হচ্ছিল, তখন দাদু সানের শরীরে ভর করে এবং তাদের দুজনের জানা একটা গোপন কথা পুলিশ অফিসারের কানে ফিসফিস করে বলে দেয়। কথা শেষ হওয়ার আগেই বুড়ো পুলিশ অফিসারের হাবভাব পুরোপুরি বদলে যায়। সে দ্রুত তাকে খাবার খাওয়ায় এবং ক্যামেরাটা দিয়ে তাকে কোনো চার্জ ছাড়াই ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই ক্যামেরাটা পাওয়ার পর দাদুর দেখানো পথে সান হাসপাতালে যায় এবং দাদুর এক পুরনো বন্ধুকে খুঁজে বের করে। এত বছর পর ক্যামেরাটা হাতে পেয়ে বন্ধুর মনে হয় সে যেন আবার দাদুকে দেখতে পাচ্ছে। সে তখন আবেগে আপ্লুত হয়ে সানকে জোর করে মদ খাওয়ার জন্য নিয়ে যায়, যেটা আসলে দাদুকে মদ খাওয়ার একটা দারুণ সুযোগ করে দেয়। যখন তারা দুজনে মদ উপভোগ করছিল, তখন পাশের এক নার্স এসে কড়া গলায় মনে করিয়ে দেয় রোগীদের মদ খাওয়া নিষেধ। নার্সের দিকে তাকিয়ে সান তো একেবারে শেষ, মানে তার মায়াবী চেহারাটা দেখে সান মুহূর্তেই ক্রাশ খেয়ে যায়। দাদু তার মনের কথা আঁচ করতে পারে এবং প্রতিদান হিসেবে সানকে প্রেমে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তখন আবার সানের শরীরে ভর করে এবং তার নিজস্ব স্টাইলে হিরোগিরি দেখিয়ে মেয়েটার কাছে যায়। কিন্তু তার সেই পুরনো দিনের প্রেমের বলি কোনো কাজ তো করেই না, বরং নার্স মেয়েটাকে খানিকটা বিভ্রান্ত করে দেয়। মেয়েটা ভাবে লোকটা কি মাতাল নাকি পাগল। যাই হোক, শেষ পর্যন্ত সে ভাব জমানোর চেষ্টায় ব্যর্থ হয়, কিন্তু দাদুর ইচ্ছে পূরণ করতে পেরে সান নিজেকে কিছুটা হালকা মনে করে। এরপর আসে সেই চঞ্চল বাচ্চা ছেলেটার পালা। তার ইচ্ছা সুপার হিরো মুভি দেখার। সান তাকে নিয়ে সিনেমা হলে যায়। সেখানে তার অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় সেই নার্স ইউনসুর সাথে। সেও সাথে করে একটা ছোট্ট ছেলেকে নিয়ে এসেছিল। সে ছিল এক মৃত্যু পথযাত্রী রোগী। সান ভদ্রভাবে এগিয়ে যায়, আগের দিনে সেই অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এমন সময় সেই চঞ্চল বাচ্চাটা তার উপর ভর করে বসে। বাচ্চাটার নজর ছিল ইউনসুর সাথে থাকা ছেলেটার হাতের ললিপপের দিকে। সে জানতে চায় এটা কোথায় কিনতে পাওয়া যায়, কিন্তু ইউনসু যখনই পেছনে ফেরে দেখতে পায় সান নাক করছে। ভাবুন অবস্থা, রোমান্টিক মুভমেন্টে কেউ নাক করলে কেমন লাগে। মুহূর্তের মধ্যে ইউনসুর চোখে তার ইমেজ নষ্ট হয়ে যায়। তো এরপর মুভি দেখার সময় সান আর সেই চঞ্চল বাচ্চাটা সিনেমার দৃশ্য দেখে অনেক হাসাহাসি করছিল। মুভি শেষে সান বাচ্চাটার জন্য একটা কার্টুন খেলনা কিনে দেয়। ইউনসু যখন ওয়াশরুমে ছিল, বাচ্চাটা আবার সানের শরীরে ভর করে তার কাছে ললিপপ চেয়ে বায়না ধরে। দুর্ভাগ্যবশত ইউনসু আবার এটা শুনে ফেলে এবং ভাবে সান বোধ হয়ে বাচ্চাটার সাথে বাজে ব্যবহার করছে বা বাচ্চাটার ললিপপ কেড়ে নিতে চাইছে। ডিনারের সময় কাকতালীয়ভাবে তারা আবারও একই নুডলস শপে গিয়ে উপস্থিত হয়। চঞ্চল বাচ্চাটা সানের শরীরে ভর করে গিলতে শুরু করে, যা থেকে পাশে দাঁড়িয়ে থাকা ইউনসু রীতিমতো ভয় পেয়ে যায়। কিন্তু অপ্রত্যাশিতভাবে ইউনসুর সাথে থাকা অসুস্থ ছেলেটা, যে ঠিকমতো খেতেই পারতো না, সে সানের খাওয়া দেখে মুগ্ধ হয় এবং নিজেও খেতে শুরু করে। আর এটাই অজান্তে সান আর ইউনসুকে একটু কাছাকাছি নিয়ে আসে। ডিনারের পর তারা একসাথে একটা দোকানে যায় কিছু কেনাকাটা করতে। সান লটারিতে একটা বিশাল মাছের আকৃতির ক্যান্ডি জিতে যায়, যা ওই বাচ্চাটার খুব পছন্দ হয়। সান সেটা তাকে দিতে যায়, কিন্তু সেই চঞ্চল বাচ্চাটা এতে খুব রাগ হয় আর তারা দুজনে গাড়ির পেছনে লুকিয়ে ঝগড়া শুরু করে। এদিকে ইউনসু ভাবে সান গাড়ির পেছনে লুকিয়ে একা একাই বিড়বিড় করছে। ইউনসু মনে মনে ভাবে দিতে না চাইলে দিও না, এত ঢং করার কি আছে। সেই মুহূর্তে ইউনসুর মনে সানের ইমেজ পুরোপুরি ধসে পড়ে। যাই হোক, এরপর তৃতীয়জন অর্থাৎ সেই ধূমপাই আঙ্কেলের ইচ্ছে পূরণের পালা। সেই রাতে তারা একটা পরিত্যক্ত পার্কিং লটে চুপি চুপি প্রবেশ করে এবং তাদের পছন্দের একটা গাড়ি খুঁজতে থাকে। এমনকি লোকটা একটা ভূতের গল্প শোনায়, মানে ভূত হয়েও সে ভূতকে ভয় পায়। কি আজব ব্যাপার। শীঘ্রই তারা তাদের টার্গেট করা গাড়িটা পেয়ে যায়, কিন্তু কাজ শুরু করার আগেই গ্যারেজের মালিক তাদের দেখে ফেলে। মালিক নিজের গাড়িতে করে তাদের ধাওয়া করতে শুরু করে। ধাওয়ার সময় সান লক্ষ্য করে গাড়ির মালিকের অবস্থা খুবই খারাপ। জিজ্ঞাসাবাদের পর সে জানতে পারে মালিকের স্ত্রী তাকে ডিভোর্স দিতে চায়। মালিক তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছে না। সান কথা দেয় সে ডিভোর্সের আসল কারণ খুঁজে বের করবে। সে প্রতিদিন ওই মহিলার পিছু নিতে শুরু করে। একদিন সে মহিলাকে অনুসরণ করে হাসপাতাল পর্যন্ত যায়। জানতে পারে মহিলাটির ক্যান্সার ধরা পড়েছে
এবং সে আবার গর্ভবতী। সে তার অনাগত সন্তানের জন্য নিজের চিকিৎসা করাতে অস্বীকার করেছে এবং স্বামীকে দুশ্চিন্তা থেকে বাঁচাতে ডিভোর্সের এই নাটক সাজিয়েছে। সত্য জানার পর সান হাসপাতালের সিঁড়ির কোনায় লুকিয়ে সিগারেট খেতে খেতে মহিলার এই কঠিন সিদ্ধান্তের ব্যাপারে কথা বলছিল। ঠিক তখনই ইয়নসু তাকে দেখে ফেলে এবং কাছে এগিয়ে আসে। নম্র আর দয়ালু ইয়নসু তাকে ধূমপান ছাড়ার পরামর্শ দেয়, কারণ ওই মহিলা ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। সে সানকে একটা বিজনেস কার্ড দিয়ে বলে আগের দিনে সেই বাচ্চাটা তাকে খুব পছন্দ করেছে এবং আশা করছে সান কোনো একদিনই সে তার সাথে সময় কাটাবে। সান তার কথায় রাজি হয়। পার্কিং লটে ফিরে এসে মালিককে সব খুলে বলে। মালিক তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে ছুটে যায় এবং দুজনে মিলে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। প্রতিদান হিসেবে সেই মালিক সানকে একটা হলুদ ট্যাক্সি উপহার দেয়, আর সেই আঙ্কেল সানের শরীর ব্যবহার করে সোজা সমুদ্রের দিকে গাড়ি ছোটায়। গ্রামের আঁকাবাঁকা পথ আর ফুরফুরে বাতাস উপভোগ করতে করতে তারা এগোতে থাকে। যদিও সান জানতো না আঙ্কেল কেন সমুদ্রের দিকে যাচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর সে বুঝতে পারে জীবনে এই প্রথম সে সমুদ্র দেখছে। তারা এক নির্জন সৈকতে পৌঁছায়, যেখানে তারা বসে ঢেউয়ের গর্জন শুনতে শুনতে গল্প করতে থাকে। সানের মনে হঠাৎ প্রশ্ন জাগে, বিয়ে করলে কেমন হয়? বাচ্চা কাচ্চা হওয়ার পরও কি মানুষ এত সুখী থাকে? লোকটা তাকে বলে অবশ্যই। তখন সুখ আরো বেড়ে যায়। একজন থেকে তিনজন হওয়া মানে 3 গুণ আনন্দ আর জীবনের প্রতি 3 গুণ উৎসাহ। কিন্তু সান সেখানে শুধু দুঃখই দেখতে পায়। তার মনে হয় জীবনের চাপ 3 গুণ বেড়ে যাবে। লোকটার সমাধান ছিল খুব সহজ, তাহলে আরেকটা বাচ্চা নাও, মোটিভেশন 4 গুণ হয়ে যাবে। এরপর সে বোকার মতো হাসে এবং সমুদ্রকে আলিঙ্গন করার চেষ্টা করে। কিন্তু সান আবার সাঁতার জানতো না। সে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা তার শরীরে ভর করে থাকায় সে নিজেকে আটকাতে পারে না এবং শেষমেশ তার সাথে সমুদ্রে নেমে যায়। পানিতে নেমেই সান হাবুডুবু খেতে থাকে। লোকটা তাকে বলে সাহস করে পানির ভয়কে জয় করতে। তার কথা শুনে সানের মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হয়। এই প্রথম কেউ তাকে সাঁতার শেখালো এবং এই প্রথম কেউ তাকে শেখালো কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সান খেয়ালই করেনি বাকি 3 জন ভূত সমুদ্র সৈকতে এসে হাজির হয়েছে। সন্ধ্যার বাতাসে তখন একটা উষ্ণতা ছিল আর সময়টা যেন থমকে গিয়েছিল। বাড়ি ফেরার পথে সান জানলা দিয়ে হাত বাড়িয়ে বাতাস অনুভব করছিল। সেই মুহূর্তে সে যেন পরিবারের অর্থ বুঝতে পারছে। জীবনের প্রথমবারের মতো জীবনের উষ্ণতা অনুভব করে। বছরের পর বছর একাকিত্বের পর তার হৃদয়ে ভালোবাসায় সিক্ত হয়। সান সে ভূতদের দিকে তাকিয়ে ভাবে, এরা যদি আমার পরিবার হতো তবে কতই না চমৎকার হতো। তো এরপর তারা জানলার পাশে বসে সেই বিশাল মাছের আকৃতির ক্যান্ডিটা ধীরে ধীরে খাচ্ছিল। ইয়নসুর সাথে সম্পর্কটা একটু ঝালিয়ে নেওয়ার জন্য সান তার জন্য এক গাদা এনিমি টিভিটি কিনে। বাড়ি ফেরার পথে সেই লোকটা অভ্যাসগত ধূমপান করছিল। হঠাৎ সে দেখে সানও একই কাজ করছে। তখন লোকটার খুব অপরাধ বোধ হয়। সেভাবে এই খারাপ অভ্যাসটা সানকে দেওয়া ঠিক হয়নি, তাই সে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় ট্রাফিক পুলিশ তাকে ধরে ফেলে এবং ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলে। পুলিশ দেখে সানের কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই, তাই লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। হতাশ হয়ে সান শান্ত থাকার জন্য একটা সিগারেট ধরানোর চেষ্টা করে, কিন্তু সেই ভূত লোকটা বারবার ফু দিয়ে সিগারেট নিভিয়ে দিচ্ছিল। দুজনের এই টানাটানির এক আজব দৃশ্য ডিউটিতে থাকা 2 অফিসারের নজরে পড়ে। সানকে মানসিক রোগী সন্দেহ করে তারা তাকে বলে বাড়ির কাউকে ফোন করে তাকে নিয়ে যেতে। সান চুপ করে থাকে, কারণ এই দুনিয়ায় তার কোনো পরিবার নেই। উপায় না দেখে তার ইয়নসুর বিজনেস কার্ডের কথা মনে পড়ে, কিন্তু গভীর রাত পর্যন্ত ইয়নসু তাকে নিতে আসে না। থানায় একা বসে সে বিড়বিড় করতে থাকে, এতিম হিসেবে আমার পরিবার থাকবেই বা কোত্থেকে? ছোটবেলা থেকে সে একা একা সব উৎসব পালন করেছে। সামান্য আয় কোনো মতে দিন কাটায়। কেউ তাকে ভালোবাসে না। যার কোনো পারিবারিক বন্ধন নেই, নেই কোনো আকাঙ্ক্ষা। তার জন্য হয়তো মৃত্যুই শান্তি পাওয়ার একমাত্র উপায়। তার এইসব বিড়বিড়ানি ইয়নসু এসে সব শুনে ফেলে। সে সানের দিকে এগিয়ে যায় এবং সানের বুকের কাছে কান পেতে শোনে। মুহূর্তের মধ্যে সানের হার্টবিট ঘোড়ার মতো ছুটতে শুরু করে। পরে সান জানতে পারে এটা ছিল ইয়নসুর পেশাগত অভ্যাস। নার্স হিসেবে সে সবসময় অন্যের হার্টবিট চেক করত। সে সানকে ট্যাক্সিতে করে তার গন্তব্যে পৌঁছে দেয়। বাড়ি ফিরে সান তাকে সেই সিটিটা উপহার দেয়। ইয়নসুকে নিয়ে বাসটা যখন ধীরে ধীরে চলে যাচ্ছিল, সানের বুকের ভেতর এক তীব্র হাহাকার জেগে ওঠে। অস্থির আবেগ আর চেপে রাখতে না পেরে সে বাসের পেছনে দৌড়াতে শুরু করে। এরপর বাসে উঠে সান কোত্থেকে যেন সাহস সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে যায় এবং ইয়নসুর হার্টবিট শোনে। তো যাই হোক, এরপর শেষমেশ পালা আসে সে কাঁদনি আন্টির। সে তার প্রিয় মানুষের জন্য নিজের হাতে রান্না করতে চায়। যখন সান জিজ্ঞেস করে ওই মানুষটাকে, তখন সে আবার কান্নায় ভেঙে পড়ে। এরপর সান বলে চলো আমরা সবাই মিলে একসাথে খাই। আন্টি সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু সে ইয়নসুকেও দাওয়াত দিতে চায়। প্ল্যান ঠিক হওয়ার পর তারা দুজনে মিলে বাজার করতে আসে। আন্টিকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য এক মানুষ। তার মুখে সারাক্ষণ হাসি লেগেছিল। পুরোটা সময় সে সানের হাত ধরে রেখেছিল। বেছে বেছে বাজার করছিল। সে বিশেষভাবে শাকসবজি খুব পছন্দ করত এবং এক গাদা শাক কিনে বাসায় যায়। সেদিন সন্ধ্যায় কথা মতো ইয়নসু চলে আসে ডিনারে। টেবিল ভর্তি সুস্বাদু খাবার দেখে ইয়নসু কৌতূহলে জিজ্ঞেস করে,
তুমি কি রোজ এরকম রান্না করো? সান কিছু বলার আগে চার ভূত একে একে উত্তর দিতে শুরু করে। দাদু সানের শরীরে ভর করে রোমান্টিক ডায়লগ দেয়, যা শুনে ইউনসু লজ্জায় লাল হয়ে যায়। এরপর ইউনসু জিজ্ঞেস করে সান এখনো ধূমপান করে কিনা। সেই লোকটা তার হয়ে উত্তর দেয় সে আর কখনো ধূমপান করবে না। এরপর সেই আন্টি তার স্পেশাল সুস্বাদু খাবারটা এগিয়ে দেয়। চঞ্চল বাচ্চাটা খুব উৎসাহ নিয়ে ইউনসুকে তার সাথে মুভি দেখার দাওয়াত দেয়। ইউনসুর কাছে মনে হচ্ছিল কথাগুলো সানের মুখ থেকেই বের হচ্ছে, তবে তার আচরণ খুব অদ্ভুত। কখনো সে একদম পাক্কা প্রেমিক পুরুষ, আবার কখনো নিষ্পাপ শিশু, আর কখনো একজন মহিলা। ব্যক্তিত্বের এই ঘন ঘন পরিবর্তন দেখে ইউনসুর মনে হতে থাকে সানের মানসিক সমস্যা হচ্ছে। তাই ডিনারের মাঝপথেই সে বাড়ি ফেরার জন্য উঠে পড়ে। ইউনসু চলে যাওয়ার পর সান গভীর হতাশায় ডুবে যায়। তার মনে হয় এসব সেই ভূতগুলোর দোষ। তাই সে একদম সোজাসুজি রাগান্বিত হয়ে তাদের বলে দেয়, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করেছি, এখন বিদায় নাও। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তারা সত্যিই সবাই চলে গিয়েছে। হইচইপূর্ণ ঘরটা হঠাৎ করেই আবার নিস্তব্ধ হয়ে যায়। পড়ে আছে শুধু না খাওয়া মাছের লেজ আর সেই আন্টির বানানো একটা লাঞ্চ বক্স। তার মনে পড়ে আগের দিনগুলোর কথা, যখন তার একটা পরিবারের মতো ছিল। অতীতের সেই মুহূর্তগুলো যতটাই মায়াবী হোক না কেন, সেই চারজন ভূত আসলে অপরিচিতই ছিল। যাই হোক, এরপর সান আবার সেই ব্যর্থ আর নিঃস্ব জীবনে ফিরে যায় এবং সে আবারও আত্মহত্যার কথা ভাবতে শুরু করে। এবার সে গাড়ির ভেতর কয়লা জ্বালিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কয়লা জ্বালানোর পর সে চুপচাপ বসে অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার মনের পর্দায় একটা অভয় ভেসে ওঠে, আর তারপরে ইউনসুর সেই সুন্দর হাসি। সেই মুহূর্তে সান বুঝতে পারে সে এমন একজনকে পেয়েছে যার জন্য সে ভাবে এবং একই সাথে সে বেঁচে থাকার সাহস পায়। এভাবে তার অষ্টম আত্মহত্যার চেষ্টাও ব্যর্থ হয়। নিজেকে পরিপাটি করে সাজিয়ে সে ওই আন্টির লাঞ্চ বক্সটা নিয়ে হসপিটালে আসে এবং ইউনসুকে লাঞ্চের জন্য দাওয়াত দেয়। ইউনসু মানা করে না। এরপর দুজনে পার্কের বেঞ্চে বসে আন্টির বানানো খাবার খেতে শুরু করে। খেতে খেতে ইউনসু হঠাৎ জিজ্ঞেস করে, সবাই খাবারটা অন্যরকম ভাবে তৈরি করে, তুমি কেন শাক দিয়েছ? প্রশ্নটা খুব সাধারণ ছিল, তাই সানও অবচেতন মনে উত্তর দেয়, আমার মা বলতো শাক নাকি রক্তের জন্য ভালো, তাই এটাই দিয়েছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সান যেন পাথর হয়ে যায়। তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো হঠাৎ করেই তার মনে পড়তে থাকে। সেই কাঁদুনি আন্টি ছিল তার মা, আর সেই সুস্বাদু খাবারের স্বাদ ছিল ঠিক তার ছোটবেলার মতোই। তখন তার মা সবসময় তার পাশে শুয়ে তাকে ঘুম পাড়াতো। অবশেষে তার মনে পড়লো তার পরিবার দেখতে কেমন ছিল। সে পাগলের মতো বাড়ির দিকে ছুটতে শুরু করে। তার মনে পড়তে থাকে তার ভাইয়ের মুভি টিকিট চুরি হওয়ার কথা। মার খেয়ে শরীর একদম ভেঙে পড়লেও তার ভাইকে সে কথা দিয়েছিল কোনো একদিন তাকে সিনেমা দেখাবে। তার মনে পড়ে বাবার কেনা সেই নতুন হলুদ ট্যাক্সির কথা, যেটা নিয়ে তারা সপরিবারে সমুদ্র দেখতে যাওয়ার প্ল্যান করেছিল। স্মৃতি ধরে রাখার জন্য তার দাদু প্রতিবেশীর ক্যামেরা ছিনিয়ে এনেছিল। তার বাবা কথা দিয়েছিল সমুদ্র সৈকতে সানকে সাঁতার শিখাবে, কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তার এক ভয়াবহ গাড়ির অ্যাক্সিডেন্টের শিকার হয়। তার মা সানকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, আর একমাত্র সেই বেঁচে ফিরেছিল। সেই ঘটনার পর থেকে সান ভুলে গিয়েছিল তার পরিবার দেখতে কেমন ছিল। দাদুর ধার করা ক্যামেরাটা খুঁজে পেয়েছিল সেই প্রাক্তন পুলিশ অফিসার। দেখা যায় সেই চারজন আর কেউ নয়, তারই ভুলে যাওয়া পরিবার। সে হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে, কিন্তু তার পরিবারের কেউ কোথাও ছিল না। সান চিৎকার করে তাদের বেরিয়ে আসতে বলে। শোকে যখন সে প্রায় ভেঙে পড়ছিল, ঠিক তখনই তার ছোট ভাই পেছন থেকে দৌড়ে এসে তার হাতে একটা খেলনা দেয়, কারণ সে জানতো তার বড় ভাই এই খেলনাটা খুব পছন্দ করবে। তারপর দাদু আসে। এরপর সেই পিটুক বাবা, যে সানকে ধূমপান শিখেছিল ঠিকই, কিন্তু মনে মনে চাইতো না ছেলে এটা করুক। সে সানকে গাড়ি চালানো শিখেছিল, আর সে যতক্ষণ আছে ছেলের নিরাপত্তা নিশ্চিত করবেই। সবশেষে তার সুন্দরী মা সামনে আসে। সে কাঁদতে কাঁদতে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়। সান তার মাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাদের সাথে যেতে পারি? কিন্তু মা তাকে বেঁচে থাকতে বলে। আসলে তারা কখনোই তাকে ছেড়ে যায়নি, বরং ছায়ার মতো সবসময় তার পাশেই ছিল। সান কান্নায় ভেঙে পড়ে এবং মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সেই মুহূর্তে সে আবার যেন সেই ছোট্ট শিশুটি হয়ে যায়। তাদের মুখে অবশেষে সুখের হাসি ফোটে। দাদু আবার ক্যামেরাটা বের করে, আর পুরো পরিবার একসাথে একটা ছবি তোলে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সানের সব ছবি ছিল একা, কিন্তু সে জানতো না তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিল তার এই পরিবার। ভবিষ্যৎ জীবনে সানের স্মৃতিগুলো নিয়েই সুখে দিন কাটাবে। তোমরাও ভালো থেকো এবং পরিবারকে মূল্য দিতে শিখো।